নিকারের বৈঠকে 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হল রাজুকের আওতাধীন পূর্বাঞ্চল। শুরু হলো নতুন অর্থবছর। গতিহীন অর্থনীতির গতি ফেরানোই আসল চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। দুর্নীতি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থা সংস্কারের তাগিদ বিরোধী দলীয় নেতার। সকালে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নকল প্রশ্নপত্র ফাঁস ও গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 8টি ইউনিয়নে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়াও রাজুকের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি বলেন, পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। জানান, ভবিষ্যতে পূর্বাঞ্চলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ সময় ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সরকারের সুদূর প্রসারী চিন্তা ভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে, যার ফলশ্রুতিতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বরকাও পুলিশ শুরু হলো নতুন অর্থবছর। 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতা ও বরাদ্দ বৃদ্ধির সাথে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, আসল চ্যালেঞ্জ গতিহীন অর্থনীতির গতি ফেরানো। কেবল এটি করতে পারলেই রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে, মিলবে বাজেট বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। এবার বিএনপি সরকারকে এমন একটা সময় বাজেট দিতে হয়েছে যখন দেশে অর্থনীতি ভিত্তি খুবই দুর্বল, কাঙ্ক্ষিত বিনিয়োগ নেই দেশে, আর বেশিরভাগ ব্যাংক আমানতকারীদের টাকা পর্যন্ত ফেরত দিতে পারছে না। এরপরও বিপুল প্রত্যাশা ও অর্থনীতি পুনরুদ্ধারের মিশনকে সামনে নিয়ে 9,38,000 কোটি টাকা বাজেট বাস্তবায়নে নেমেছে সরকার। গভর্নমেন্টের যে নীতি দর্শন আছে সে অনুযায়ী যে বরাদ্দ দরকার সেটা আগে সেট করেছে, কত স্পেন্ড করতে হবে এক্সপেন্ডিচার, তারপরে সেই এক্সপেন্ডিচারটার অর্থায়নের জন্য কি ব্যবস্থা। তার মধ্যে একটা হলো রাজস্ব কালেকশন আর বাকি হলো বিভিন্ন সোর্স থেকে ধার করা। তো এখন আমার এই রাজস্ব কালেকশন যেটা, সেটা তো মেইন সোর্স। তো রাজস্ব কালেকশন তো নির্ভর করছে আমার অর্থনীতির প্রবৃদ্ধি কোন জায়গায় থাকবে। নতুন এনবিআর চেয়ারম্যান মহোদয়কে অবশ্যই ডিজিটালাইজেশন, কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে যারা রয়েছে তাদেরকে কিভাবে এর মধ্যে অঙ্গীভূত করা যায়। বাজেটে ঘোষিত যে সমস্ত উদ্যোগের মাধ্যমে কর আদায় করতে চান সেই উদ্যোগগুলো সুনির্দিষ্টভাবে লক্ষ্যভিত্তিক, মাসভিত্তিক এবং অঞ্চলভিত্তিকভাবে টার্গেট সেট করে আগাতে হবে। বাজেট বাস্তবায়ন পুরোটাই নির্ভর করছে কতটা রাজস্ব আদায় সম্ভব হবে বা অর্থের সংস্থান নিশ্চিত করা যাবে। বাজেট ঘাটতির ক্ষেত্রে সরকারকে যতদূর সম্ভব কম অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবার বিষয়ে নজর রাখা দরকার, যাতে বেসরকারি খাত পর্যাপ্ত পরিমাণে ঋণ পেতে পারে। পাশাপাশি বিদেশ থেকেও ফান্ড ফ্লো করা দরকার ব্যাংকিং চ্যানেলে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, যাতে করে বেসরকারি খাত স্বল্প সুদে আরও বেশি ঋণ পেতে পারে, যাতে তারা বিনিয়োগ করতে পারে। ইমিডিয়েটলি অনেক বেশি রাজস্ব কালেক্ট করতে হয়,
সেখানে কিন্তু সেটা নির্ভর করবে যে অর্থনীতি কীভাবে আগাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আমার কাঙ্ক্ষিত হারে না হয়, তার মানে কর্মকাণ্ড যদি কাঙ্ক্ষিত হারে না বাড়ে, তাহলে আমার ভ্যাট ট্যাক্স কালেকশন থেকে যে আমি আয় করব সেটা কিন্তু আমার কাঙ্ক্ষিত হারে হবে না। ফলে একটা চ্যালেঞ্জ কিন্তু থাকছে যে একটা মানে গতি হারানো অর্থনীতি, সেই অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন অনেক বেশি আপনার গতিপ্রাপ্ত না, সেখানে কিন্তু ট্যাক্স কালেকশনটা একটা বিরাট চ্যালেঞ্জের জায়গায় থাকবে। ব্যাংক খাত ঠিক করা না গেলে বাজেট বাস্তবায়ন করা খুব কঠিন হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। এই লেটেস্ট যে ফিগার আছে, গোলাম মানুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেটকে সর্বকালের সেরা বাজেট বলতে নারাজ বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাজেট বাস্তবায়নে সক্ষমতা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চলছে বলেও জানিয়েছেন বিরোধী দলীয় এই নেতা। মেজবা রহমানের রিপোর্ট। জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে বিরোধী দল। ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলীয় মূল্যায়ন তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি এখনো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। ডাক্তার শফিকুর রহমান বলেন, 61টি পণ্যে কর প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ উপকৃত হবে, তবে বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে এর সুফল ভোক্তাদের কাছে পৌঁছাবে না। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। এ সময় সংবিধানে কিছু মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামাতের আমির। 4 মাসের মতো সময় পার হয়েছে। বাজারে কিছু ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করলেও বাস্তবায়ন, বাজার নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমনের চ্যালেঞ্জকে সামনে এনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দল। পত্রপত্রিকা, গণমাধ্যম। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে আইনজীবীদের অবদান ইতিহাসে অনস্বীকার্য। তাদের সেই ভূমিকা বাদ দিয়ে কোনো ইতিহাসই পূর্ণ হবে না। রিজভির অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে ন্যায় বিচার ভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তীব্রভাবে আর্গুমেন্ট করতে করতে 17 বছর টানা প্রতিনিয়ত আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। এরা শুধু আইনজীবী নয়, এরা গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করেছে। কারণ তাদের সেদিন সমুজ্জ্বল উপস্থিতি এই আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না। জুলাই আন্দোলনের নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মূল্যায়ন করে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল। জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দিতে সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে রায়েরবাজার বৌদ্ধভূমি কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনা এখনও বাস্তবায়িত হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন।
আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এছাড়া জুলাই গণহত্যার বিচারের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দিতে সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সকালে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যেই সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাবে না। রিপোর্ট রিশান নাসলুরার। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান নিশ্চিত অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। বলেন, অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর অবস্থান থাকবে সরকারের। আমরা বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিনভাবে নেওয়া হবে, যেন সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করে পরীক্ষাকে যেন আর বিভ্রান্ত না করতে পারে। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও মানে শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন, তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। এবার আমরা আইনকে খুব কড়াকড়ি করছি যেন এইটা না হয়। শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এলাকার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। জানান, শিক্ষার্থী ঝরে পড়ার কারণ উদ্ঘাটনে সরকার কাজ করছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে। এবার আমরা পরীক্ষা খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। ব্রিফিংয়ে জানানো হয়, 2028 সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নে একটি কমিটি কাজ করছে। এছাড়া কোচিং সেন্টার বানাতে সরকারের অনুমতি নিতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বঙ্গভবনে LRF এর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। আইন সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ল রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সাথে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে। রাষ্ট্রপতি আইন সাংবাদিকদের প্রতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানান। সেই সাথে অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকতে বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে যাচ্ছে উল্লেখ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য তথ্য প্রযুক্তিকে আরও আধুনিক ও সময় উপযোগী করার কথাও জানান তিনি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সেবামূলক কাজ ও অবদানকে দেশের মানুষের কাছে তুলে ধরতে সহায়তা করবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। শান্তির পায়রা উড়িয়ে কেক কেটে প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার সকালে উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন থেকে দিবসের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা। পরে আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছে। এই বিদ্যাপীঠের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের অতীত, ঐতিহ্য এবং বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো উল্লেখ করেন তার প্রবন্ধে। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিকারের বৈঠকে 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হল রাজুকের আওতাধীন পূর্বাচল। শুরু হলো নতুন অর্থবছর। গতিহীন অর্থনীতির গতি ফেরানোই আসল চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। দুর্নীতি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থা সংস্কারের তাগিদ বিরোধী দলীয় নেতার। সকালে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নকল, প্রশ্ন ফাঁস এবং গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bifnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।